আপনারা সেই সময় রেভলিউশনারি গভর্নমেন্ট করেন নাই কেন? নর্মাল গভর্নমেন্টে গেলেন কেন? বেগম জিয়াকে তারা মূলত অপমান করেছেন কিনা তারা সেটা ভেবে দেখবেন। এখন আমি আহ্বান করছি মোহাম্মদ শফিকুল ইসলাম, 112 পটুয়াখালী। আপনার সময় 7 মিনিট। সময়ের মধ্যে 7 মিনিটের মধ্যে অনুগ্রহ করে শেষ করবেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। একটা গল্প দিয়ে একটু শুরু করতে চাই মাননীয় স্পিকার। ছোট্ট গল্পটি হচ্ছে, রাজা তার উজিরকে বলে দিয়েছিল সকাল থেকে এটা কাজ করবা, এই কাজগুলো করবা। উজির বলেছিল যে আমাকে যে কাজগুলো বলেন কোনটা কখন গুরুত্বপূর্ণ কোনটা ছুটে যায় তার চেয়ে আপনি আমাকে একটা তালিকা করে দিলে ভালো হয়। একটা তালিকাও করে দিয়েছিল। তালিকা দেখে দেখে সে কাজ শুরুই করেছিল। হঠাৎ করে রাজার মনে হলো সে একবার শিকারে যাবে। ঘোড়ার পেটে উঠে যখন রেকাবে পা ঢুকিয়েছে, রেকাবে পা ঢুকালে পা আটকে গিয়েছিল। পাটা যখন ছুটাতে পারছিল না তখন সে উজিরকে বারবার ডাকছিল, আমার পাটা এখান থেকে বের করে দাও। পাটা বের করতে যাচ্ছিল না উজির, কারণ উজির বারবার খুঁজছিল যে তালিকাটা করে দেওয়া হয়েছিল সেই তালিকার মধ্যে পা আটকে গেলে ওটা বের করে দেওয়ার বিধান ওখানে আছে কিনা। শেষ পর্যন্ত রাজার পা আর ওখান থেকে বের করা যায় নাই এবং রাজাকে মুক্ত করা সম্ভব হয় নাই বলে আমরা গল্পে জেনেছি। ঠিক আমার কাছে আজকে সংসদ এরকম একটা গল্পের মতো মনে হয়। আমরা জুলাই সনদে যখন আমাদের 4 বছরের সন্তানরা জীবন দিয়েছে, আমরা যখন দেখেছি বিগত 17 বছর উন্নয়নের কথা বলে আমাদের নির্বাচনকেই ভুলে দেওয়া হয়েছিল, আবার বিগত 1.5 বছর আমরা লক্ষ্য করলাম যে সে সময় আমরা কেউ কেউ নির্বাচন এবং নির্বাচন বলে বলে আমরা আমাদের মাথা থেকে বিচার এবং সংস্কারটাই ভুলে দিয়েছিলাম। আবার এখন এসে আমরা দেখলাম যে আমাদের নখের কালি শুকাতে না শুকাতেই উন্নয়নের কথা বলে আমরা আবার জুলাই সনদটাকেই ভুলে দিতে বসেছি। আমি খুবই বিব্রত হই যে আমাদের সন্তানেরা রাস্তায় দাঁড়িয়ে সেদিন কি প্ল্যাকার্ডে এটা লিখেছিল যে আমরা একটা ফ্যামিলি কার্ডের জন্য আজকে রাস্তায় দাঁড়িয়েছি। সেদিন তারা দাঁড়িয়েছিল, মাননীয় স্পিকার, সেদিন তারা দাঁড়িয়েছিল, লেখা ছিল রাস্তাগুলোতে আমাদের সন্তানেরা বুকে গুলিবিদ্ধ হয়ে পা হারিয়ে চোখ হারিয়ে দাঁড়িয়ে রাস্তা ব্যারিকেড দিয়ে লেখা ছিল রাস্তা সংস্কারের কাজ না, রাষ্ট্র সংস্কারের কাজ চলছে। আমরা যেন সংস্কারের কথাটা মাথায় নিতে পারছি না। আমরা সংস্কারের পরিবর্তে এখন আমরা সংশোধনের দিকে যাচ্ছি। আমরা তো এই সংশোধনীর জন্য আমাদের ছেলেরা, আমাদের তরুণ যুবকরা, আমাদের জনতারা কাজ করে নাই। আমি একটা কথা পরিষ্কার বলি, অ্যামেন্ডমেন্টের জন্য তো শেখ হাসিনাও সেদিন অফার করেছিল 24 ঘন্টা দরজা খোলা আছে, তোমরা সংশোধনের জন্য আসো। সেদিন এই ছাত্র জনতা সংশোধন মেনে নেয়নি, তারা সংস্কারের জন্য কথা বলতে চেয়েছিল। আজকে আমরা সংস্কারটা মাথায় নিতে পারছি না কেন? মাননীয় স্পিকার, আমি আর একটা কথা আপনাকে একটু স্মরণ করানোর জন্য বলছি। আমরা ছোট সময় আমি বাংলায় সাহিত্যে অনার্স করা, আজকে আমাকে আপনি স্নেহের সাথে মাসুদ বলে বলেছেন। আমার সংসদের নাম শফিকুল ইসলাম। এই মাসুদ নামটা যারা একেবারে খুব আমাকে স্নেহ করেন, আদর করেন, তারাই ডাকেন। আমি বাংলার সাথে আমাদের রাষ্ট্রবিজ্ঞানের ছিল, রাষ্ট্রবিজ্ঞানে আমরা ছোট একটা বাক্য পড়েছিলাম, নেসেসিটি নোস নো লস। আমরা এই নেসেসিটিটাকে আজকে একটা সংবিধানের ধারাবাহিকের মধ্যে আমরা আটকে ফেলেছি। আমরা লাইন খুঁজতেছি, আমরা দাড়ি কমা সেমিকোলন খুঁজতেছি। আমরা আজকে পরিষ্কার একটা কথা বুঝি যে আমাদের এই সংস্কারের প্রয়োজনটা এই কারণে দরকার হয়েছে, এই প্রস্তাবটা এজন্য উত্থিত হয়েছে যে এটা 30 কার্য দিবসের মধ্যে যেখানে করার কথা ছিল সেখানে আমরা খাল খননে গুরুত্ব দিলাম, ফ্যামিলি কার্ডে গুরুত্ব দিলাম, কৃষি কার্ডে গুরুত্ব দিলাম, আমরা আরো অনেক কাজে গুরুত্ব দিলাম। অথচ যেটার জন্য আজকে নির্বাচন করে আমরা এখানে নিজেরা কথা বলার সুযোগ পেলাম, সেই সংস্কার আমরা নজর দিতে পারলাম না কেন? মাননীয় স্পিকার, আমি আর দুটো কথা বলি। আমরা আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, এই বাংলাদেশের সামগ্রিক প্রয়োজনকে সামনে রেখে আমাদের একটা কথা মাঝে মধ্যেই বলতে হয় যে আমরা যখন এই রাষ্ট্র সংস্কারের কথা, আমাদের সংবিধানের ধারাগুলোর কথা বলি, আমাদের কাউকে আমরা এই কথা বলতে শুনি যে গণভোটে যে 4টা বিষয় উল্লেখ করা হয়েছে, আমাদের এই 70% লোকরা ভোট দিয়েছে, 51% সরকারি প্রতিনিধিত্ব করছেন। আমি তো একটা কথা যদি পরিষ্কার করে সরকারি বেঞ্চে যারা আছেন, ট্রেজারি বেঞ্চে যারা আছেন, তাদের বিনয়ের সাথে যদি জিজ্ঞেস করতে চাই যে আমরা 51% ফ্যামিলি কার্ডের পক্ষে ভোট দিয়েছে আর আমাদের 70% তো জুলাই সনদের ভিত্তিতে রাষ্ট্র গঠনের পক্ষে ভোট দিয়েছে, আমরা তাহলে 51%কে গুরুত্ব দিয়ে
ফ্যামিলি কার্ড বিতরণ করে জনগণের সেই 17 বছরের উন্নয়নের কথা বলে কি আমরা মূল জায়গা থেকে আমাদের দেশের জনগণকে আবার আরেকটা জায়গায় নিয়ে যেতে চাচ্ছি, এমন করে যে আমরা লক্ষ্য করছি, আমরা বলি সবার আগে বাংলাদেশ, আমরা বলি সবাই মিলে বাংলাদেশ। আমি তো তা লক্ষ্য করছি না। আমাদের আশঙ্কার জায়গাটা, আমাদের উদ্বেগের জায়গাটা, উৎকণ্ঠের জায়গাটা মাননীয় স্পিকার ওইখানে যে 11টা সিটি কর্পোরেশনের প্রশাসক বদল হয়েছে, আমরা কি লক্ষ্য করলাম না? সবাই মিলে যদি বাংলাদেশ হয় তাহলে সরকারি দলের বাইরে একজন যোগ্য লোক, সৎ কি মানুষ ওখানে খুঁজে পাওয়া গেল না মাননীয় স্পিকার? মাননীয় স্পিকার, আরেকটা কথা বলি, 42টা জেলা প্রশাসক বদল হয়েছে মাননীয় স্পিকার। এই পাশ থেকে প্রায় কথা বলি যে এখানে বলা হয়েছে যে মানে আমরা সবাই মিলে বাংলাদেশ, সবার বাংলাদেশ যখন বলি, সবাই মিলে দেখি টেবিল চাপড়িয়ে আমরা এই মহান জাতীয় সংসদকে খুবই সরগরম করে ফেলি। এই 42টা যে জেলা প্রশাসক নিয়োগ হয়েছে, এই জেলা পরিষদে গোটা বাংলাদেশের মধ্যে আজকে এখানে যে কমিটি হয়, সেই কমিটিতে আমরা বলি ন্যায্যতার ভিত্তিতে আপনাদের থেকে 2 জন দেন, 1 জন দেন। মাননীয় স্পিকার, খুবই বিনয়ের সাথে জিজ্ঞেস করি, আমরা কি সেই নতুন বাংলাদেশের দিকে যেতে পেরেছি যেই বাংলাদেশে এই 42 জন জেলা পরিষদের একজন জেলা পরিষদকে আমরা কাউকে খুঁজে বের করতে ওখানে ন্যায্যতার ভিত্তিতে দিতে পারলাম না? মাননীয় স্পিকার, আমরা তত্ত্বাবধায়ক আমাদের অন্তর্বর্তীকালীন সময়ে যখন 1-2 জায়গায় এরকম প্রশাসক নিয়োগ হয়েছে, আমরা বললাম এটা সংবিধান লঙ্ঘন এবং এটা গণতন্ত্রের সাথে সাংঘর্ষিক। আজকে গণতন্ত্রের নির্বাচনের ভিত্তিতে আমরা যখন একটা সরকার পেলাম, সেই সরকারে স্থানীয় নির্বাচনের দিকে না গিয়ে যেখানে সরকারের প্রশাসক ছিল তাদেরকে তড়িঘড়ি করে বদল করে বিশ্ববিদ্যালয় গেলে থেকে শুরু করে নিজ দলীয় লোক গ্রহণ করে, আমরা কি এটা বলতে পারি যে সবাই মিলে বাংলাদেশ এবং সবার আগে বাংলাদেশ আসলে এটা আমাদের দেশে আসছে? আমরা বলতে পারি না বিধায়ী আজকে জুলাই সনদ বাস্তবায়ন এবং তার ভিত্তিতে আমাদেরকে এখানে শপথ গ্রহণ করানো হয়েছে। আমাদের এই ট্রেজারি বেঞ্চ থেকে আমাদেরকে বলা হয় এটাই নাকি অবৈধ হয়েছে। অবৈধ একটা কাজ জাতীয় সংসদে আমাদের কাছে কাগজ প্লেস করেছে কে? যারা প্লেস করেছে তাহলে তাদেরকে তো আগে আইনের আওতায় নিয়ে আসা উচিত। এই অবৈধ কাজে আমাদেরকে কারা সহযোগিতা করেছেন? এই অবৈধ প্ররোচনা আমাদেরকে কে দিয়েছেন? এটা তো আমরা জোর করে কেউকে ঘরের পকেট থেকে আমরা নিয়ে আসি নাই মাননীয় স্পিকার। আমি তো বাউফল থেকে আমার এই মানে সংস্কারের শপথের জন্য আমি তো কাগজ বাউফল থেকে নিয়ে আসি নাই, এখান থেকে দেওয়া হয়েছে। মাননীয় স্পিকার, সবশেষ বলবো, আসুন সময় থাকতে নাহলে ধন্যবাদ মাননীয় সদস্য। এখন আমি আহ্বান জানাচ্ছি জনাব আক্তার হোসেন, রংপুর 4, আপনার সময় 8 মিনিট। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আজকে সংসদে যিনি সংসদ নেতা আছেন, আমাদের প্রধানমন্ত্রী, যারা সরকার দলের মন্ত্রীরা আছেন, সদস্য আছেন এবং আমরা যারা বিরোধী দলের পক্ষ থেকে আজকে এই মুলতবি প্রস্তাবের জন্য আমরা দাঁড়িয়েছি, সকলের কাছে বিনীত কণ্ঠে কয়েকটি কথা আমি বলতে চাই। আমরা কোন প্রেক্ষাপটের মধ্য দিয়ে আজকের এই সংসদে এসেছি আমরা সকলেই সেটা জানি। সেই প্রেক্ষাপট যখন বাংলাদেশে সংগঠিত হলো, তারপরে 5 আগস্ট থেকে নিয়ে 8 আগস্ট পর্যন্ত বাংলাদেশে কোনো সরকার ছিল না। সেই সময়টাতে বাংলাদেশের সংবিধান কতটুকু কার্যকর ছিল সেই ব্যাপারে কি আমরা খোঁজখবরটা রেখেছি মাননীয় স্পিকার? আমরা একটা জিনিস স্পষ্ট করে বলতে চাই, আমাদের এখানে বর্তমানে যিনি আইনমন্ত্রী আছেন, তিনি যে তখন অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেলেন, কোন সংবিধানের বদৌলতে তিনি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেলেন, সে প্রশ্নটা কি আমরা ভুলে গিয়েছি মাননীয় স্পিকার? মাননীয় স্পিকার, যে অন্তর্বর্তীকালীন সরকার শপথ গ্রহণ করেছে, সে অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের সংবিধানের কোথাও এর কোনো বর্ণনা নেই। যে সরকার, আগের সরকার, তারা যে পদত্যাগ করেছে, সেই পদত্যাগের ফর্মুলা কি? সংসদ যে ভেঙে দেওয়া হলো 6 তারিখে, সেই সংসদ ভেঙে দেওয়ার ফর্মুলাটা কি সংবিধানে বর্ণনা করা ছিল? তার কোনো কিছুই সেই সময়টাতে মাননীয় স্পিকার সংবিধান অনুযায়ী হয় নাই। কারণ সেই সময়টাতে 24-এর অভ্যুত্থানের মধ্য দিয়ে হাজারো মানুষের জীবনের মধ্য দিয়ে নতুন এক বাংলাদেশের প্রত্যয়ে জনগণের অভিপ্রায় ব্যক্ত হয়েছিল মাননীয় স্পিকার। এবং সেই সময়টাতেই যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়, তাদের হাতে একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিল বাংলাদেশের এই রাষ্ট্র কাঠামোটাকে সংস্কার করা। বাংলাদেশের রাষ্ট্র কাঠামোকে সংস্কার করার যে প্রয়োজনীয়তা, আমরা এটা অতীতে দেখেছি। এই রাষ্ট্র কাঠামোকে বারংবার একটা ফেসিবাদের জাতা করে সেটাকে পিষ্ট করা হয়েছিল। সেই লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকারের সময়টাতে ঐক্যমত্য কমিশন গঠিত হয় মাননীয় স্পিকার।
সেই ঐক্যমত্য কমিশনে আমরা 30টির অধিক রাজনৈতিক দল এবং জোট আমরা দিনের পর দিন সপ্তাহের পর সপ্তাহ সেখানে আমরা আলোচনা করেছিলাম মাননীয় স্পিকার। সেই আলোচনার এক প্রান্তে গিয়ে যখন জুলাই সনদ বাস্তবায়নের প্রসঙ্গ আসে সেটা নিয়ে আমরা কয়েক দফায় আলোচনা করেছি। সেই আলোচনায় আজকের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব সেখানে উপস্থিত ছিলেন, জোনায়েদ সাকিব ভাই সেখানে উপস্থিত ছিলেন, সেখানে নুরুল হক নূর ভাই উপস্থিত ছিলেন, শাহাদাত হোসেন সেলিম সেখানে উপস্থিত ছিলেন। এতগুলো মানুষ সরকারি দলের বেঞ্চে তারা বসে আছেন, তারা ঐক্যমত্য কমিশনে উপস্থিত হয়েছিলেন। ঐক্যমত্য কমিশনে জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে সকলের মধ্যে আলোচনা হয়েছিল। সেই আলোচনার প্রসঙ্গ তারা সংসদে এসে কিভাবে ভুলে গেলেন সেটা আমি তাদের কাছে জানতে চাই। মাননীয় স্পিকার, 5ই অক্টোবর আজকের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সেই সময়টাতে তিনি বলেছিলেন, গণভোট জনগণের তরফ থেকে যে রায় আসবে সেই রায় সংসদের প্রত্যেকজন সদস্যকে মানতে হবে। তিনি তার কথার উপরে এখন অটল কেন নাই সেটা আমরা তাদের কাছ থেকে জানতে চাই। মাননীয় স্পিকার, আমরা এই কথাটাও জানতে চাই, মাননীয় আইনমন্ত্রী তিনি সে সময়টাতে এই সংবিধান সংস্কারের জন্য যে আদেশ সেটাকে বাস্তবায়নের জন্য যে এক্সপার্ট প্যানেল গঠন করা হয়েছিল, সেই এক্সপার্ট প্যানেলের তিনিও একজন মেম্বার ছিলেন, তিনিও পরামর্শ দিয়েছিলেন সেই এক্সপার্ট প্যানেলে কেমন পদ্ধতিতে জুলাই সনদকে বাস্তবায়ন করা হবে। আজকে অ্যাটর্নি জেনারেলের পদ থেকে তিনি যখন স্বরাষ্ট্র আইনমন্ত্রী হয়েছেন তখনই এসে তিনি তার পজিশনটাকে পরিবর্তন করে এখন তিনি সবকিছু বেমালুম ভুলে গিয়েছেন। আজকে তারা এসে হবস, লক আর রুশো পড়ার কথা বলছেন। আমার তো মনে হয় হবস, লক আর রুশো পড়ার মধ্য দিয়ে তারা অতীতে যে নৈতিকতার পাঠ সেই নৈতিকতার পাঠটা তারা ভুলে গিয়েছেন। যদি নৈতিকতার পাঠ তাদের থাকতো তাহলে এতগুলো জনগণের সামনে জনাব তারেক রহমান আমাদের প্রধানমন্ত্রী তিনি 30শে জানুয়ারি রংপুরে আবু সাইদের জন্মভূমিতে দাঁড়িয়ে তিনি বলেছিলেন, দয়া করে গণভোটে হ্যাঁ দিন। দয়া করে গণভোটে হ্যাঁ দেওয়ার কথা বলে তারা এখন এসে গণভোটের রায় মানতে কেন চান না সেই প্রশ্নটা আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে করতে চাই। আমরা আরো স্পষ্ট করে আপনার মাধ্যমে জানতে চাই, যে আদেশ জারি করা হয়েছে সে আদেশটা নাকি আইন নয়, এমন ধরনের বক্তব্য এখানে উপস্থাপন করা হয়। অথচ বাংলাদেশ সংবিধানের 152 নম্বর আর্টিকেলের মধ্যে একটা আদেশও যে আইন হতে পারে সেই ব্যাপারে সেখানে স্পষ্ট নির্দেশনা দেওয়া আছে। মাননীয় স্পিকার, তারা বলছেন আদেশ তো আইন নয়, অসাংবিধানিক। এটা ধৃষ্টতাপূর্ণ বক্তব্য। জনগণ যেখানে গণভোটের মধ্য দিয়ে এই আদেশের পক্ষে রায় দিয়েছে সেখানে জনগণের রায়কে অসাংবিধানিক বলা এই সংসদকে কলঙ্কিত করে। মাননীয় স্পিকার, আমরা স্পষ্ট করে আরেকটা জিনিস আপনাকে বলতে চাই মাননীয় স্পিকার, যে অধ্যাদেশ জারি করা হয়েছে সে অধ্যাদেশের ব্যাপার নিয়ে একটা আলাপ এখানে উঠেছে যে সে অধ্যাদেশটা কি এই সংসদে সেটাকে অ্যাপ্রুভ করা হবে কি হবে না। সেই অধ্যাদেশ এই সংসদে অ্যাপ্রুভ করা হোক আর না হোক, ফ্যাক্ট অ্যান্ড ভ্যালিড অনুযায়ী সেই অধ্যাদেশ অনুযায়ী যে গণভোট হয়েছে সেই গণভোট যে বৈধ, সেই গণভোটকে অবৈধ বলার কোনো সুযোগ নেই। মাননীয় স্পিকার, আমরা আর একটা কথা বলতে চাই মাননীয় স্পিকার, যে অধ্যাদেশের কথা আপনারা বলছেন, অধ্যাদেশগুলো এই সংসদ উত্থাপন করা হয়েছে সেই অধ্যাদেশের মধ্যেই জুলাই সনদ বাস্তবায়নের যে আদেশ সে আদেশটাকে রেফার করা হয়েছে। আপনারা অধ্যাদেশটাকে এখানে রেফার করবেন, আবার অধ্যাদেশের মধ্যে যে আদেশের কথা বলা হয়েছে সেটাকে আপনারা বেমালুম চেপে যাবেন। এই ধরনের দ্বিচারিতা বাংলাদেশের সংসদে যদি আপনারা করেন জনগণ আপনাদেরকে ছাড় দেবে না। মাননীয় স্পিকার, আর একটা কথা আমি বলতে চাই, যে আদেশের ব্যাপারটা নিয়ে বলা হয় সেই আদেশ যেই 13ই নভেম্বরে জারি করা হলো সেই দিন সালাউদ্দিন সাহেব তিনি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বর্তমানে, সেই দিন তিনি ব্যক্তিগতভাবে আদেশের ব্যাপারে তার আপত্তির কথা জানিয়েছিলেন। কিন্তু সেই দিন রাতের বেলা বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা মিটিং করে জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার নেতৃত্বে যে সংবাদ সম্মেলন করা হয়েছিল সেই সংবাদ সম্মেলনে আদেশ জারির দিনে বিএনপি দলীয় সিদ্ধান্ত নিয়ে তৎকালে প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়েছিল। সেটা কোন স্বার্থে সেদিন ধন্যবাদ জানিয়েছিল আমরা সে বিষয়টা তাদের কাছ থেকে জানতে চাই। মাননীয় স্পিকার, আমি আপনার কাছে আর একটা বিষয় একটু খোলাসা করে বলতে চাই, জুলাই সনদের মধ্যে দিয়ে আমরা কি চেয়েছি? আমরা চেয়েছি এমন একটা বাংলাদেশ যেই বাংলাদেশে আগের মতো করে সরকারি সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ হবে না। আপনারা যদি নতুন বাংলাদেশের কথা বলেন, আপনারা কি আবার আগের মতো করে নুরুল হুদার মতো একজনকে আপনারা কি নির্বাচন কমিশনার বানাতে চান, নাকি আপনারা সেই 2001 থেকে 6-এর মতো আপনাদের মতো করে সংবিধান সংশোধন করে KM হাসানের মতো একজনকে আপনার যখন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করতে চেয়েছিলেন তারপরে 17টা বছর বাংলাদেশকে যে সাফার করতে হয়েছিল সেই ইতিহাসগুলো যে আপনারা ভুলে গিয়েছেন সেটা আমাদের কাছে বড়ই দুঃখ লাগে। মাননীয় স্পিকার, আমরা একটা কথা বারংবার আপনাদের কাছে বলি, 90-এর পরে 3 জোটের রূপরেখা আপনারা সহজে মানতে চান নাই, কিন্তু জনগণ
যখন রাজপথে নেমে এসেছিল আপনারা কিন্তু তখন মানতে বাধ্য হয়েছিলেন। আমরা জানি নির্বাচনের আগে আপনারা যখন জনগণের কাছে গিয়েছিলেন আপনারা গণভোটের কথা বলতে বাধ্য হয়েছিলেন। আপনারা এই কারণেই বাধ্য হয়েছিলেন, নতুবা জনগণ সেই সময়টাতে যে সিদ্ধান্ত নিত সেই সিদ্ধান্ত আপনাদের ফেভারে নাও যেতে পারতো। সেই জনগণকে তারা আজকে জুলাই সনদ পরিস্থিতি পড়ে নাই, সেই ব্যাখ্যা বিশ্লেষণ করার কথা বলা হয়। যেই জনগণ জুলাই সনদে ভোট দিয়েছে ওই জনগণ তো সরকার নির্বাচনের জন্য ভোট দিয়েছে। তাহলে আপনাদের ম্যানিফেস্টো থেকে কয়েকজন ভোট দিয়েছে সেই প্রশ্নটা আমরা করতে চাই। মাননীয় স্পিকার, আপনাদের কাছে একটাই মাত্র চাওয়া, এটাতে আইনগত কোনো বাধ্যবাধকতার জায়গা নেই। বিএনপির সদিচ্ছার বিষয়, সরকার দলের সদিচ্ছার বিষয়, তারা 2/3 মেজরিটি পেয়েছেন। তারা যদি আজকে সদিচ্ছা প্রকাশ করেন যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ গণভোটকে তারা মেনে নেবেন, এটা নিয়ে আর কোনো প্রশ্ন কোথাও উঠবে না। আমরা তাদের কাছে সেই আহ্বানটাই। ধন্যবাদ মাননীয় সদস্য। এখন আমি আহ্বান জানাবো ঢাকা 17 থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব আন্দালিব রহমান পার্থকে। ধন্যবাদ। ভোলা, আই এম ভেরি সরি, আন্দালিব রহমান পার্থ, ভোলা 1। মাননীয় স্পিকার, ডিজিটাল বিজ্ঞাপনের এফেক্ট। স্পিকার আপনাকে ধন্যবাদ। স্পিকার সময় তো বললেন না। আপনি 15 মিনিট বলতে পারেন। মাননীয় স্পিকার, ব্যাপারটা তো অনেক কমপ্লেক্স, একটা ইউনিক সিচুয়েশন। আমি আমার সম্মানিত বিরোধী দলের নেতাদের চোখে আবেগ দেখি, কথায় দেখি, তবে একটা জিনিস এটাও দেখি যে কেন জানি প্রথম থেকেই আমাদেরকে জুলাইয়ের বিরুদ্ধে নিয়ে যাওয়ার একটা পায়তারা দেখতে পাচ্ছি। ঠিক যেমন, ঠিক আমাকে কথা বলতে দেন। If you understand the decorum, please. আমি কেন was quiet when এটা হবে না কিন্তু। তো আমাকে আওয়ামী লীগ সরকার মনে পড়ে যায় যে আমরা যদি কোনো কথা বলতাম যুদ্ধাপরাধের বিচার চায় না, আমরা বলতাম তেলের দাম কত, যুদ্ধাপরাধের বিচার চায় না। আমি অনেকখানি ওই অ্যাটিটিউডটা দেখতে পাচ্ছি। সবচেয়ে বড় কথা, উই হ্যাভ নো প্রবলেম উইথ জুলাই সনদ। আমাদের প্রবলেম প্রক্রিয়া নিয়ে। আপনারা কোন প্রক্রিয়ায় করতে চাচ্ছেন, এবং আমরা আমাদের ডিসেন্ট, নোট অফ ডিসেন্ট আগে থেকেই দেওয়া। আমাদের প্রক্রিয়া ছিল, আপনারা দেখেন, উইথ ডিউ রেসপেক্ট, একদম রেসপেক্টের সাথেই বলি, আপনারা সেই সময় রেভলিউশনারি গভর্নমেন্ট করেন নাই কেন? নর্মাল গভর্নমেন্টে গেলেন কেন? ট্রানজিশনাল রেভলিউশনারি গভর্নমেন্ট করতেন। লেটস রিরাইট দ্য কনস্টিটিউশন, ছিঁড়ে ফেলে দিতেন কনস্টিটিউশনকে, নতুন করে সংবিধান বানাতেন। পুরনো কনস্টিটিউশনে থেকে আপনারা সংবিধানকেই বাতিল করে দিতে যাচ্ছেন। এটা আসলে হয় না। ইট ইজ ইউনিক। দ্য রেভলিউশন ওয়াজ ইউনিক, এর পরবর্তী গভর্নমেন্ট ওয়াজ ইউনিক। অ্যান্ড হোয়াট we had a quasi-constitutional government. Doctrine of necessity তে আমরা কখনো কনস্টিটিউশনকে সম্মান দিয়েছি। ডক্ট্রিন অফ নেসেসিটিতে সংস্কারকে মাথায় রেখে অফ কোর্স রিয়েলাইজ, যেটা তো আজকে থেকে রিয়েলাইজেশন না, 72 থেকে রিয়েলাইজেশন, আইয়ুব খানের অত্যাচার থেকে, যে আমাদের কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ক ইজ সেট ইন সাচ আ ওয়ে যে কোনো মুহূর্তেই আমাদের প্রিমিয়ার একজন স্বৈরাচার হয়ে যেতে পারে। সে কারণে তো কোনো পরিশোধ করা হয়েছিল। কিন্তু আজকেও সেটা আমরা দেখছি যে সেটা করতে যে দেখা গেছে রাষ্ট্রপতির ক্ষমতা কমাতে যে আমরা প্রধানমন্ত্রী বা ক্যাবিনেটের ক্ষমতা অনেকাংশে বাড়িয়ে দিয়েছি। দ্যাট ইজ দ্য ইস্যু, আর তো কিছু ছিল না। এই কারণেও এবার আমরা আমাদের কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্কে রিয়েলাইজ করেছি উই নিড চেঞ্জ। আমরা মনে করি, বাট আমরা আজকে এখানে, আমরা পলিটিশিয়ান, আমাদের মাথায় রাখতে হবে দ্যাট we must mitigate the harshness of the relevant provisions of the Constitution. At the same time, we must uphold the spirit of July.
এই ব্যালেন্স আমাদেরকে করতে হবে। কিন্তু আপনারা তো আমাদেরকে লগর সেটে পাঠিয়ে দিচ্ছেন। আপনার এখানে যারা বসা, আমার মাননীয় প্রধানমন্ত্রী কত বছর এক্সাইল, পাশে আমাদের মাননীয় এলজিআরডি মন্ত্রী কয়বার জেল খেটেছে, তার পাশে আমির খসরু সাহেব একসাথে জেলে ছিলাম, তার পাশে সালাউদ্দিন সাহেব কতদিন বিদেশে ছিল, এমন একটা ভাব, কত বছর বিদেশে ছিল। এখানে আমরা যারা আছি আমরা সবাই জুলাই যোদ্ধা। আপনাদের বিরোধী দলীয় সম্মানিত মাননীয় আমাদের যে বিরোধী দলীয় নেতা, উনি উনার ভাষায় এত সুন্দর করে আমাদেরকে রেকগনাইজ করে, কিন্তু যখনই ফ্লোর আপনাদের হাতে চলে যায় আপনারা আমাকে অ্যাটাক করেন অ্যাজ ইফ আমরা জুলাইতে আমাদের কোনো কন্ট্রিবিউশনই নাই। একদিন এক ভাই দাঁড়িয়ে বলল, গতকালকে সম্মানিত সংসদ সদস্য দাঁড়িয়ে বলল যে আমাদের এখান থেকে বলা হয়েছে এই আন্দোলনের সাথে আমাদের সম্পৃক্ততা নাই। অফকোর্স আমরা এই কথা বলেছি বিকজ ইট ওয়াজ পলিটিক্যালি কারেক্ট। উই নেভার ওয়ান্টেড টু গিভ ইট আ পলিটিক্যাল ফেস। আমরা চাচ্ছিলাম ছাত্র আন্দোলন বা যেই কোটা আন্দোলন হচ্ছিল ওইভাবে যাক। আপনাদেরও আমরা যখন জেলখানায় ছিলাম, আমাদের সাথে আপনাদের মহাসচিব ছিল পরোয়ার সাহেব, আপনাদেরকে যখন ব্যান্ড করা হয়েছিল আপনারা তো কোনো কথা বলেন নাই। কেন বলেন নাই? বিকজ আপনারা ওই ইস্যু ডাইভার্ট করতে চান নাই। উই ওয়ান্টেড দ্য ফ্যাসিস্ট গভর্নমেন্ট টু গো অ্যান্ড দে লেফট। ইট ওয়াজ আ প্ল্যান। ওইটা লিটারালি আপনারা ধরে বলছেন কি আমরা নাকি আন্দোলনে নাই। শুনেন, আপনারা 6 বলে 12 রান করেছেন, কিন্তু এর আগের 300 রান আমরা সবাই মিলে করেছি। সুতরাং আপনাদের একজন একটা কথা বলবেন, আরেকজন আপনারা আমাদেরকে লগর সেটে নিয়ে যাবেন, আমাদেরকে অ্যাটাক করবেন। আপনাদের কথা আজকে দেশবাসী বিভ্রান্ত যে আমরা নাকি জুলাই সনদ বাস্তবায়ন করতে চাই না। অফকোর্স উই ওয়ান্ট জুলাই সনদ, আমরা চাই এটা বাস্তবায়ন। প্রক্রিয়াটা কি? প্রক্রিয়া তো আপনারা ভুল করেছেন। আপনারা কেন সেই সময় ইন্টারিম গভর্নমেন্টে আপনারা সাপোর্ট করেন? বলতেন এটা ট্রানজিশনাল রেভলিউশনারি গভর্নমেন্ট করা হোক, এটা একটা রেভলিউশনারি গভর্নমেন্ট করা হোক, কনস্টিটিউশনকে রিরাইট করা হোক। আপনারা কোথা থেকে নিয়ে আসছেন সংবিধান সংস্কার পরিষদ? হোয়াট স্ট্যাটাস ইট হ্যাজ? এটা কোথা থেকে আসছে? আপনারা আমাদের সচরাচর আমরা যেভাবে সংবিধান পরিবর্তন করি আমরা সেখানে থাকতে চেয়েছি যে আমরা সেভাবে করব। আপনারা বসেন, আমাদের নোট অফ ডিসেন্ট আছে, লেটস টক, লেটস সিট ডাউন। জনগণ যদি 70% ভোট অবশ্যই গণভোটে দিয়েছে, জনগণ কিন্তু সংবিধান পরিবর্তন করার জন্য 51% ভোট আমাদেরও দিয়েছে। তো সেটাও তো গণভোট, অফকোর্স গণভোট। আজ আপনারা অনেকে বলেন অবৈধ, আমি অবৈধ বলতে চাই না, ইটস টু হার্শ, রিগরাস, বাট এটা সত্যি। এটা ক্যানট বি ট্রেসড ব্যাক ইন দ্য কনস্টিটিউশন। সো ইট ইজ আ মিয়ার আনকনস্টিটিউশনাল থিং। আপনারাই তো বলছেন অবৈধ, আমি তো ইলিগাল বলতে চাই না। বিকজ এই গণভোট আমরা চেয়েছি, ইজ আ জেস্টার অফ আওয়ার্স যে উই ওয়ান্ট টু ইনভলভ দ্য পিপল অফ দ্য কান্ট্রি। আমরা জনগণকে সম্পৃক্ত করতে চেয়েছি, এই কারণে আমরা গণভোটে রাজি হয়েছি, আমরা চেয়েছি। এখন গণভোটে আপনাকে একটা কথা বলি, আসলে বলা উচিত না, ইন্টারিম গভর্নমেন্ট তো আমাদেরই ছিল, কিন্তু কিছু টেকনিক্যাল লেকুনা, কিছু পলিটিক্যাল ব্লাফ তো আমরা পেয়েছি। যেমন আপনারা গণভোটে ব্যালটে 4টা কথা বলেছেন। আচ্ছা চিন্তা করেন তো ভাই, একটা ভোটারের কাছে যদি আমি জিজ্ঞেস করি যে আমি একটাতে ভোট দিতে চাই না, আই ডু নট এগ্রি উইথ ওয়ান অফ দ্য প্রভিশন, আমি কি করব? হ্যাঁতে ভোট দিব না নাতে ভোট দিব? জবাব নাই। আপনি আমাকে বাধ্য করেছেন, আপনারা জনগণকে বাধ্য করেছেন। তাহলে আপনি এখানেই প্রথম থেকে বলে দিচ্ছেন সংসদ নিম্নলিখিত প্রস্তাব সমূহের প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করিতেছি না। তার মানে এই আদেশ, যেটাকে বারবার ইলিগাল বলা হয়, আমার ভাই আইনও দিল, ওই আইনের ব্যাপারে আমি আসতেছি। তো এই আদেশে এতগুলি আদেশ, এর মধ্যে থেকে মাত্র মাননীয় স্পিকার 4টা নিয়ে আপনি গণভোট করলেন, মানে বাকি আদেশের তো দাম নাই, এটা আপনি বলে দিলেন। ইউ অনলি নিড কনসেন্ট। মাত্র এই 4টায় আপনি জনগণের রায় ছিলেন, আর আপনার যে বাকি প্রভিশনগুলি আছে সেগুলি রায় কোথায়? সেগুলি আপনি চান নাই। তার মানে ইউ ইয়োরসেলফ আন্ডারমাইন দ্য প্রভিশন অফ দ্য আদেশ অফ দ্য অর্ডার। তাহলে আপনি সবই আনতেন। আপনি লাস্টে, এই গণভোটের লাস্টে আপনি লিখে দিতেন যে আমরা জুলাই সনদ যেভাবে এমবেডেড করব, যেভাবে আমরা অন্তর্ভুক্ত করব। এক্সকিউজ মি, ইউ ক্যান ডু দিস ব্রাদার। ওকে, থ্যাংক ইউ মাননীয় সংসদ সদস্য, থ্যাংক ইউ। আপনি, থ্যাংক ইউ ফর ডিস্টার্বিং ব্রাদার, you successfully destroyed my flow. Anyways, আপনি এই 4টা যে লিখে দিলেন। মাননীয় সদস্য, আপনি স্পিকারকে অ্যাড্রেস করে বলেন, আই এম সো সরি, ওদেরকে অ্যাড্রেস করবেন না। আসলে একটু আবেগ বিবেক দুটার মিশ্রণ হয়ে যায়, তো এটা ঝামেলা হয়ে যায় আর কি। স্বাভাবিক। এই আবেগ যদি আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী শুধু আর একমাত্র বলেছে যে আবেগের জায়গা না, এতেই একদম ধ্বংস করে দিয়েছে বাংলাদেশের সোশ্যাল মিডিয়া যা আছে। তো আমি তো একটু আবেগ দেখাতেই পারবো মাননীয় স্পিকার। তো
এনিওয়েজ আমি কামিং ব্যাক টু দ্য পয়েন্ট, চারটা প্রভিশন যে দেয়া আছে গণভোটে মাননীয় স্পিকার, ইফ ইউ কেয়ারফুলি গো থ্রু পেরুজ ইট, এখানে আরেকটা দিয়ে দিলেই পারতো যে এই সকল পরিবর্তন, জুলাই সনদের সকল পরিবর্তন আনা হবে এই সংবিধান সংস্কার কি বলে পরিষদ গঠনের মাধ্যমে, তাহলে তো পারপোজ হতো। তো সেটা আপনি করেন নাই। যখনই আপনি এটা ভোটে ফেলেন নাই, তার মানে there is option then I can overlook it and uphold the constitution of the country. এই রেভলিউশনকে আমরা শ্রদ্ধা করি, 17 বছর আমরা কষ্ট করেছি। এখানে আমার ভাইয়েরা অনেক বেশি কষ্ট করেছে, আমরা জেলে গিয়েছি, আন্দোলনে ছিলাম, 20 দলে ছিলাম, 4 দলে ছিলাম, অনেক আগে থেকে। আমরা চাই না, কিন্তু এই যে একটা প্রক্রিয়া, সংবিধানকে ছুঁড়ে ফেলে দাও, সংবিধানকে ছুঁড়ে ফেলে দাও, সংবিধানকে ছুঁড়ে ফেলবো কেন? সংবিধানকে মনে করায় দেয় যেটা 71-এর পরাজয়ের দলিল। আমাদের সর্বশ্রদ্ধেয় মাননীয় সংসদ আন্দালিব রহমান পার্থ যখন বক্তব্য দিচ্ছিলেন, উনি যখন বললেন যে সংবিধান যারা ছুঁড়ে ফেলতে চায় তাদেরকে স্বাধীনতা বিরোধীর সাথে উনি অ্যালাইন করলেন, ট্যাগ করলেন মাননীয় স্পিকার। এবং তখন ট্রেজারি বেঞ্চের সম্মানিত মাননীয় মন্ত্রী যারা ছিলেন তারা সেটাকে টেবিল চাপড়িয়ে সেটাকে সমর্থন দিলেন। মাননীয় স্পিকার, গণতন্ত্রের জন্য যিনি আপোষহীন লড়াই করে গিয়েছেন বেগম জিয়া, উনি বলেছিলেন যেদিন জনতার সরকার প্রতিষ্ঠিত হবে, যেদিন এই পার্লামেন্ট জনতার সরকারের কাছে যাবে, এদিন এই সংবিধানকে ছুঁড়ে ফেলা হবে। ট্রেজারি বেঞ্চের যে মন্ত্রীরা ছিলেন তারা দীর্ঘদিন, তাদের সারা জীবন তারা বেগম জিয়ার সাথে রাজনীতি করেছেন। এই সংবিধান ছুঁড়ে ফেলার সাথে স্বাধীনতা যুদ্ধাপরাধীর অ্যালাইন করার যেটার হাততালি তারা দিয়েছেন, সেটির মধ্য দিয়ে বেগম জিয়াকে তারা মূলত হচ্ছে অপমান করেছেন কিনা তারা সেটা ভেবে দেখবেন। মাননীয় স্পিকার, আমি বক্তব্য দেওয়ার জন্য অনেক কিছু রেডি করে নিয়ে এসেছিলাম। আমরা আইনমন্ত্রী বলেছেন রুশু পড়ার জন্য, তারপরে হচ্ছে হবস পড়ার জন্য, মদিনা সনদ পড়ার জন্য পড়েছিলাম, কিন্তু আন্দালিব রহমান পার্থ সাহেব যে বক্তব্য দিয়েছেন, আমরা ক্লাস 8-9-এ যে ডিবেট করতাম সেটি রিভার্টাল দিলে 20 মিনিট সময় লাগবে। মাননীয় স্পিকার, আমি ওনার বক্তব্যে রিভার্টাল দিচ্ছি। উনি বলেছেন যে আমি কোট করছি, উনি বলেছেন 72-এর সংবিধানের কিছু কিছু বিষয়কে ওনারা সম্মান দিয়েছেন, তার মানে কিছু কিছু বিষয়কে ওনারা সম্মান দেয় নাই। তার মানে এই অভ্যুত্থানের পরে এই সংবিধানের কিছু অংশ ওনারা মেনেছেন, কিছু অংশ ওনারা মানেন নাই। ওনারা কেবল ওই অংশটাই মেনেছেন যে অংশটা ওনাদের পক্ষে গিয়েছে, যে অংশটা ওনাদের বিপক্ষে গিয়েছে এই অংশটা ওনারা মানেন নাই। মাননীয় স্পিকার, এই ধরনের প্রকৃতি সম্পন্ন যারা আছে বাংলাদেশের পার্লামেন্ট যারা দেখছেন তারা সিদ্ধান্ত নেবেন, যারা কখনো কখনো কনফর্মিস্ট, যারা কখনো কখনো রিফর্মিস্ট, তারা মূলত হচ্ছে অপরচুনিস্ট। এখন আমি সংবিধানের কিছু কিছু ধারা মানব, কিছু কিছু ধারা মানব না। আমি কখনো কখনো সাংবিধানিক, কখনো কখনো আমি অসাংবিধানিক। মাননীয় স্পিকার, যখন ডক্ট্রিন অফ নেসেসিটির প্রশ্ন আসে, মাননীয় স্পিকার, এই এক্সিস্টিং সংবিধান অনুযায়ী যখন 7A এবং 7B বলবৎ থাকে, সেই জায়গা থেকে আইনজ্ঞরা, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী উনি থাকলে ভালো হতো। ডক্ট্রিন অফ নেসেসিটি মাননীয় স্পিকার 48-3 অনুযায়ী রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের মাধ্যমে একটা এই 106-এর অ্যাডভাইজরি একটা রুল আছে মাননীয় স্পিকার। এই অ্যাডভাইজরি রুলের মাধ্যমে সংবিধানের ফান্ডামেন্টাল কোনো বিষয় কম্প্রোমাইজ করা যায় না। মাননীয় স্পিকার, যদি আমি এই সংবিধান মানি তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতা প্রশ্নবিদ্ধ হয়। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, যদি এই সংবিধানকে আমি ধারণ করতে চাই, মেনে চলতে চাই, সেদিন 64 বিধি অনুযায়ী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেওয়া হয়েছিল 6 আগস্ট। মাননীয় স্পিকার, এই সংসদে প্রশ্ন রাখতে চাই, তৎকালীন বর্তমান রাষ্ট্রপতি চুপ্পু, তখন বলা হয়েছে
অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেওয়ার ক্ষেত্রে প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করতে হবে। সেদিন কোন প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করা হয়েছিল সেটা আমাদেরকে অ্যাটর্নি জেনারেল জানাবেন। আমাদেরকে অ্যাটর্নি জেনারেল জানাবেন যেই হিয়ারিংটা হয়েছিল এই হিয়ারিংয়ে উনি উপস্থিত ছিলেন কিনা। তখনকার সময় যিনি প্রধান বিচারপতি ছিলেন ওবায়দুল হক, তিনি তখন কোথায় ছিলেন? সেই রায়ের কপিটা আমরা দেখতে চাই। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আপনি যখন বেগম জিয়াকে 6ই আগস্ট সর্বপ্রথম ছাত্র জনতা যখন সিদ্ধান্ত নিয়েছিল আর এক মুহূর্ত বেগম জিয়াকে কারাগারে থাকতে দিবে না, বেগম জিয়াকে রাষ্ট্রপতির আদেশের মধ্য দিয়ে বেগম জিয়াকে সেদিনই কারাগার থেকে যেই জুলুমের মধ্যে রাখা হয়েছিল সেটা থেকে ছাত্র জনতার রায়ের মধ্য দিয়ে সেখান থেকে বের করে আনা হয়েছিল। মাননীয় স্পিকার, যদি এই সংবিধানকে বাইবেল ধরে নেই, এই সংবিধানকে যদি গসপেল ধরে নেই, এই গসপেলের পুরোহিত অনুযায়ী যেভাবে ভ্যাটিকান সিটি চলে সেটা যদি আমরা ধরে নেই, তাহলে মাননীয় স্পিকার সেদিন বেগম জিয়া জেল থেকে বের হতে পারেন না। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, সেদিন বেগম জিয়া জেল থেকে বের হয়েছিল অভ্যুত্থানের জনরায়ের ভিত্তিতে। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আপনারা বলছেন আপনারা ঠিক সেই জায়গায় আপনারা সংবিধানকে আপনারা মানছেন যেই জায়গায় সংবিধান থেকে আপনারা বেনিফিটেড হবেন। মাননীয় স্পিকার, গ্রামের ভাষায় কথা আছে, বলতে চাই না যে গাং পার হইলে মাঝি কোন দুলা ভাই। ছাত্ররা, আপনাদের নেতা কর্মীরা গত 17 বছর ধান খেতে ঘুমাইতে হয়েছে, ত্যাগ তিতিক্ষার মধ্য দিয়ে যেতে হয়েছে। মহাসচিব কান্না করে বলেছে তাদের নেতা কর্মীরা ঢাকায় এসে রিক্সা চালিয়ে জীবন নির্বাহ করত। এক মিনিট বলেন। মাননীয় স্পিকার, আজকে দেখেন, আজকে লক্ষ লক্ষ নেতা কর্মী তাদের রক্ত দিয়েছে। ফ্যাসিবাদ বিরোধী প্রত্যেকটি রাজনৈতিক দল, কোন রাজনৈতিক দলকে বিশেষভাবে আমি আলাদা করতে চাই না, ফ্যাসিবাদ বিরোধী প্রত্যেকটি রাজনৈতিক দলের রক্ত শ্রম ঘামের মধ্য দিয়ে এই হাসিনার পতন হয়েছে। এই হাসিনার পতনের পরে যখন জনরায়, মাননীয় স্পিকার, যখন জনরায় কখনো কেতাবের কাছে মাথা নত করে না। এটা ভ্যাটিকান সিটি নয় যে গসপেল অনুযায়ী দেশ পরিচালিত হবে। 68% জনগণ তারা সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে এই সংবিধানের যেই বেসিক স্ট্রাকচারাল জায়গায় কোন জায়গাগুলোতে রিফরমেশন আনতে হবে। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আন্দালিব রহমান পার্থ সাহেব বলেছেন যে অর্ডারে নাকি সংবিধান সংস্কার পরিষদের গঠনটা নাই। উনি যদি একটু পরিশ্রম করতেন, জাস্ট একটা পাতা উল্টাইতেন, একটা পাতা পরেই বলা হয়েছে সংবিধান সংস্কার পরিষদ গঠন